এক বছরের নিচে ও ৬৫ বছরের বেশি বয়সী নাগরিকদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেবে সরকার। সিন্ডিকেট ভেঙে সর্বোচ্চ সেবা নিশ্চিতের আশ্বাস। জনগণের রায় যারা প্রত্যাখ্যান করে তাদের উচিত দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া, বললেন ওবায়দুল কাদের। নির্বাচন নিয়ে টিআইবির প্রতিবেদন মন গড়া, মন্তব্য তথ্যমন্ত্রীর। মার্চে চালু হচ্ছে কলকাতা, ঢাকা, গুয়াহাটি যাত্রীবাহী জাহাজ চলাচল। দুদেশের পর্যটন ও অর্থনীতিতে নতুন সম্ভাবনা। নৌবন্দরগুলো ঢেলে সাজানোর উদ্যোগ। পূর্ব ঘোষণা ছাড়াই 19 ফেব্রুয়ারি পর্যন্ত তামা বিল দিয়ে কয়লা রপ্তানি বন্ধ রেখেছে ভারত। শ্রমিকরা বেকার। একদিনে টন প্রতি দাম বেড়েছে ১,৫০০ টাকা। এবং ২.৫ ঘন্টার চেষ্টায় সীতাকুণ্ডের ফৌজদারহাটে তেলের ডিপোর আগুন নিয়ন্ত্রণে। তেল ভর্তি বহু ব্যারেলের পাশাপাশি পুড়ে গেছে পাশের ৭টি বসত ঘর। দেখছিলেন শিরোনাম। বাংলা সময়ের সঙ্গে আছি আমি তাহিয়া রুবাইয়াত অপলা এবং আমি সাজিদ রাজু। এক বছরের নিচে এবং ৬৫ বছরের ঊর্ধ্বে সব নাগরিককে বিনামূল্যে চিকিৎসা সেবা দেবে সরকার। বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে ঘোষণা দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সরকারের এই গুরুত্বপূর্ণ কর্মসূচি আগামী ৫ বছরের মধ্যে বাস্তবায়নের কথা জানান মন্ত্রী। আওয়ামী লীগ সরকারের নির্বাচনী ইশতেহারে এটি ছিল অন্যতম বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। প্রয়োজন ব্যতীত গত ৭ জানুয়ারি টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করে আওয়ামী লীগ। নতুন সরকার গঠনের পরপরই প্রত্যেক মন্ত্রণালয়কে অগ্রাধিকার ভিত্তিক ১০০ দিনের কর্মসূচি ঘোষণা করার নির্দেশ দেওয়া হয়। তারই ধারাবাহিকতায় বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ১০০ দিনের কর্মসূচি ঘোষণা করেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার জাহিদ মালেক। এ সময় তিনি বলেন, দেশে ১ বছরের নিচে এবং ৬৫ বছরের ঊর্ধ্বে সব নাগরিককে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে। মাননীয় প্রধানমন্ত্রীর গাইডলাইনে যেটি হয়েছে যে আমরা ১ বছরের নিচে এবং ৬৫ বছরের উপরে যে সমস্ত ব্যক্তি রয়েছে তাদেরকে বিনামূল্যে স্বাস্থ্য সেবা আমাদের দিতে হবে। এই বিষয়ে আমরা যথাযথ পদক্ষেপ আমরা গ্রহণ করব এবং নিশ্চিত করব আগামী ৫ বছরে যে এটি আমরা বাস্তবায়ন করতে পারি। স্বাস্থ্য খাতে সিন্ডিকেটের সংস্কৃতি ভেঙে দিয়ে চিকিৎসা সেবার মান বাড়ানোর আশ্বাস দেন মন্ত্রী। আমি বিশ্বাস করি তদারকিটা জোরদার যদি করতে পারি এবং টোটাল নেটওয়ার্কিংটা যদি করতে পারি তাহলে পরে স্বাস্থ্য সেবার মান অনেক উন্নয়ন হবে। দেশের বিভাগীয় শহরগুলোতে নতুন নতুন হাসপাতাল স্থাপনও গুরুত্ব পাবে বলে জানান তিনি। আমি কিছু স্বাস্থ্য প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। এবার অন্য প্রসঙ্গ। জনগণের অভূতপূর্ব রায় যারা প্রত্যাখ্যান করে তাদের জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিশেষ বর্ধিত সভায় এ মন্তব্য করেন তিনি। টিআইবির রিপোর্ট অবাস্তব ও রূপকথার গল্প বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। জনগণের এ অভূতপূর্ব বিজয়কে যারা প্রত্যাখ্যান করে তাদের ক্ষমা চাওয়া উচিত। আর টিআইবি কে বলবো রূপকথার কাহিনী সাজাচ্ছে, তখন বলার কোনো কারণ খুঁজে পাননি। এতদিন পরে এই অলীক অবিশ্বাস্য রূপকথার কাহিনী কেন সাজাচ্ছেন আমরা তা জানি। এদিকে নির্বাচন নিয়ে টিআইবির প্রতিবেদন ত্রুটিপূর্ণ, একপেশে ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সকালে চট্টগ্রামে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। টিআইবি, বিএনপি ও জামায়াতের পক্ষে মন গড়া প্রতিবেদন দিয়েছে বলে উল্লেখ করেন হাসান মাহমুদ। নির্বাচন যে অপেক্ষাকৃত শান্তিপূর্ণ হয়েছে সেই বিষয়টিও টিআইবির প্রতিবেদনে নাই। এগুলোতে স্পষ্ট প্রমাণিত টিআইবির এই প্রতিবেদন হচ্ছে একপেশে উদ্দেশ্য প্রণোদিত, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং পরাজিত পক্ষকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য একটি প্রতিবেদন ছাড়া অন্য কোনো কিছু নয়। বিএনপি জামাতের পক্ষে টিআইবি একটি প্রতিবেদন দিয়েছে মাত্র, অন্য কোনো কিছু নয়। একাদশ জাতীয় সংসদ নির্বাচন আওয়ামী লীগের অতীত গৌরব ম্লান করে দিয়েছে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় ঐক্যকে আরও শক্তিশালী করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান তিনি।
বিকেলে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে মির্জা ফখরুল কথা বলেন। আওয়ামী লীগ এই দেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক দলের একটি, এবং তাদের একটা অত্যন্ত গৌরবোজ্জ্বল অতীত রয়েছে। সেই অতীতটি হচ্ছে গণতন্ত্রের জন্য সংগ্রামের অতীত, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সম্পৃক্ত হবার অতীত। এই নির্বাচনের ফলে আওয়ামী লীগ জনগণের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়ে গেছে। রাজনৈতিক দল হিসেবে আমাদের যে দায়িত্ব রয়েছে, সে দায়িত্ব হচ্ছে যে কোনো মতেই হতাশার কোনো জন্ম না হয় তার জন্য সজাগ থাকা, এবং প্রত্যেকটি রাজনৈতিক দলকে সচেতনভাবে জাতীয় ঐক্যকে আরো বেশি দৃঢ় করা। বাংলার সময় আরো থাকছে। মুন্সিগঞ্জে মেঘনা নদীতে তেলবাহী ট্যাঙ্কারের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় ২০ শ্রমিক নিখোঁজ। উদ্ধারে কাজ করছে কোস্টগার্ড, ফায়ার সার্ভিস। গ্যাটকো দুর্নীতি মামলায় অসুস্থতার কারণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আদালতে হাজির করতে না পারায় তার বিরুদ্ধে অভিযোগ গঠনে শুনানির দিন পিছিয়ে ২৪শে জানুয়ারি নির্ধারণ করেছেন আদালত। রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদ্রাসায় স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত ৩-এর বিচারক আবু সৈয়দ দিলদার শুনানির পর এই দিন ধার্য করেন। ওই দিন সব আসামিকে হাজির করারও নির্দেশ দেন বিচারক। এর আগে গেল বৃহস্পতিবার এই মামলায় বেগম জিয়াকে কারাগার থেকে আদালতে হাজির করার জন্য পরোয়ানা জারি করেন আদালত। ওই দিন মামলার অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। আসামিপক্ষের আইনজীবীরা সময়ের আবেদন করায় তা পিছিয়ে যায়। ২০০৭ সালের ২ সেপ্টেম্বর বেগম জিয়া সহ ১৩ জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা করেন দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী। কাস্টডি আসার পর আমরা দেখলাম যে বেগম খালেদা জিয়া অসুস্থ, সেই কারণে কারা কর্তৃপক্ষ তাকে বিজ্ঞ আদালতে উপস্থিত করতে পারেনি, এবং আদালত যদি এই অসুস্থতাজনিত কারণে বা অন্য কোনো গ্রহণযোগ্য কারণে আদালত তাকে উপস্থিত করতে না পারেন, তাহলে মামলার কার্যক্রম অগ্রসর করার আইনগত সুযোগ থাকে না। আমরা বিজ্ঞ আদালতের কাছে এই সকল কথাগুলো উপস্থাপন করেছি, এবং সেই কারণেই বিজ্ঞ আদালত আজকে এই মামলার কার্যক্রম অর্থাৎ চার্জ গঠন শুনানি মুলতবি করে আগামী ২৪ তারিখ পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন। দীর্ঘ বিলম্বিত মামলা, এবং আসামিরা যারা গিয়েছিলেন তারাই উচ্চতর আদালত থেকে আদেশ করে নিয়ে এসছেন এই মামলাটাকে ৬ মাসের মধ্যে নিষ্পত্তি করার জন্য। এর মধ্যে অলরেডি আমরা আসামির উপস্থিতির জন্য ১ মাস সময় পার করে ফেললাম, এবং তারপর আমরা আসামি পক্ষকে বললাম যে আপনারা আপনাদের পক্ষে যুক্তিতর্ক প্রদর্শন শুরু করেন। তো তারা আবার বলছেন যে বেগম খালেদা জিয়া না আসলে তারা শুনানি করবেন না। সমস্যাটা হচ্ছে বেগম খালেদা জিয়া যখন থাকেন তারা বলে তারা অনুপস্থিত থাকেন, আবার তারা যখন উপস্থিত থাকেন বেগম খালেদা জিয়া অনুপস্থিত থাকেন। এই ঝামেলার মধ্যে আমরা এই মামলার কার্যক্রম চালিয়ে যেতে পারছি না। কুমিল্লায় বাসে আগুন দিয়ে ৮ জন পুড়িয়ে হত্যা মামলায় বেগম খালেদা জিয়ার জামিন শুনানি পিছিয়ে ৪ ফেব্রুয়ারি ধার্য করেছেন আদালত। দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আলী আকবর এই আদেশ দেন। খালেদা জিয়ার আইনজীবীরা জানান, মামলার চার্জ গঠন ও জামিন আবেদনের জন্য আজ দিন ধার্য থাকলেও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আরও সময় চেয়ে আবেদন করেন। এরই পরিপ্রেক্ষিতে শুনানির দিন পিছিয়ে ৪ ফেব্রুয়ারি ধার্য করা হয় বলে জানান তারা। ২০১৫ সালের ৩রা ফেব্রুয়ারি ভোরে ১৪ গ্রামের জগমোহনপুরে ঢাকাগামী একটি বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে দগ্ধ হয়ে মারা যান অন্তত ৮ জন। এই ঘটনায় ওই দিন রাতেই ১৪ গ্রাম থানায় ২টি পৃথক মামলা করে পুলিশ। এবার নৌপথে ভারত যাওয়ার সুযোগ পেতে যাচ্ছেন বাংলাদেশিরা। আগামী মার্চে কলকাতা থেকে ঢাকা হয়ে আসামের গুয়াহাটি পর্যন্ত জাহাজে যাত্রী চলাচল শুরু হবে। এতে শুধু যোগাযোগ ব্যবস্থায় উন্নতি নয়, আরামদায়ক এই ভ্রমণ দুই দেশের পর্যটন ও অর্থনীতিতে খুলবে নতুন দুয়ার। নৌ যোগাযোগের সম্ভাব্য সব দিক বিবেচনা করতে কাল বৈঠকে বসে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো। বিস্তারিত জানাচ্ছেন এহসান জুয়েল। এদেশের ভ্রমণ পিয়াসী মানুষের স্বপ্ন সত্য হতে যাচ্ছে। এবার দুই পারের সবুজ প্রকৃতি দেখে আর নদীর কলতান শুনতে শুনতে জাহাজে ভ্রমণ করে যাওয়া যাবে ভারত। নৌ প্রটোকল চুক্তির আওতায় বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্যবাহী জাহাজ চলাচল করছে ১৯৭২ সাল থেকে। গত বছরের সেপ্টেম্বরে দুই দেশের মধ্যে এসওপি অনুসারে আগামী মার্চ মাস থেকে যাত্রীবাহী জাহাজ চলাচল শুরুর ব্যাপারে এর মধ্যে আগ্রহ দেখিয়েছে দুটি কোম্পানি। এর মধ্যে আরভি বেঙ্গল গঙ্গা ভারতের আর জার্নি প্লাস প্রতিষ্ঠানটি বাংলাদেশের। মূলত ভারতের কলকাতা হয়ে বরিশাল, চাঁদপুর, নারায়ণগঞ্জ হয়ে ঢাকা আসবে এই রুটের জাহাজ। পরে ঢাকা, মাওয়া, আরিচা, সিরাজগঞ্জ, চিলমারি হয়ে যাবে আসামের গুয়াহাটি।
এই উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ। ইতিমধ্যেই অবকাঠামোগত উন্নয়নের কাজ শুরু হয়ে গেছে। 31টা নদী বন্দর, তার মধ্যে 6টা নদী বন্দর হচ্ছে প্রোটোকল রুটের আন্ডারে। ইমিগ্রেশন ফ্যাসিলিটি ডেভেলপ করার জন্য আপাতত টেম্পোরারি কিছু ব্যবস্থা করা হচ্ছে। আগামী 1 থেকে 1.5 বছরের ভিতরে একটা আন্তর্জাতিক মানের স্ট্রাকচারাল একটা অবকাঠামোগত উন্নয়ন আমরা সাধন করতে পারবো। কলকাতা থেকে গুয়াহাটি 1535 কিলোমিটার পুরো ভ্রমণে সময় লাগবে 17 দিন। আগামী 29শে মার্চ শুরু হবে প্রথমবারের মতো এই যাত্রা। মূলত পর্যটকদের লক্ষ্য করে শুরু হওয়া এই প্রকল্পে একজন যাত্রীর খরচ হতে পারে 20 থেকে 25,000 টাকা। বিআইডব্লিউটিসি তার একটি জাহাজ আমরা চেষ্টা করতেছি যে এটা ঢাকা থেকে কলকাতা পর্যন্ত চালু করার জন্য। সভা করে এটার ইমিগ্রেশন, সিকিউরিটি ক্লিয়ারেন্স কিছু বিষয় আছে। অনেক পর্যটক ভারত থেকে আসবে, তাতে আমাদের যোগাযোগ, ব্যবসা, নৌ বাণিজ্য এবং পর্যটন তাদের এই সুবিধাগুলো হবে। প্রতি বছর সড়ক ও আকাশপথে দুই দেশের মধ্যে 15 লাখ মানুষ যাওয়া আসা করেন। দেশের ভিতরে নৌপথে ছোট বড় 800 জাহাজ চলাচল করলেও আন্তর্জাতিক রুটে চলতে পারে মাত্র 12টি। দুদেশের জন্য লাভজনক এই প্রকল্পে বাংলাদেশ সমানভাবে অংশ নিতে হলে দ্রুত বেসরকারি জাহাজ নির্মাতাদের উৎসাহী করে বাড়াতে হবে জাহাজের সংখ্যা। আর যে নৌবন্দরগুলো ব্যবহার করা হবে সেগুলোতে প্রয়োজনীয় অবকাঠামো নিশ্চিত করা গেলেই আসবে টেকসই ও কার্যকর সুবিধা। ইহসান জুয়েল, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। পূর্ব ঘোষণা ছাড়াই আজ থেকে আগামী 19 ফেব্রুয়ারি পর্যন্ত সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে কয়লা রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারত সরকার। হঠাৎ করে আমদানি বন্ধ হয়ে যাওয়ায় বাংলাদেশি ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন বলে আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি বেড়ে গেছে কয়লার দামও। দীর্ঘদিন বন্ধ থাকার পর 1 জানুয়ারি থেকে 31 জানুয়ারি পর্যন্ত কয়লা আমদানির অনুমতি দেয় ভারত সরকার। এরপর এলসি খুলে নতুন করে ব্যবসা শুরু করেন বাংলাদেশি ব্যবসায়ীরা। কিন্তু কোনো ঘোষণা ছাড়াই বুধবার থেকে ভারত সরকার কয়লা রপ্তানি বন্ধ করে দিয়েছে। আর আমদানি বন্ধ হয়ে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন বাংলাদেশি ব্যবসায়ীরা। 15 তারিখ এক্সটেনশন হওয়ার সম্ভাবনা ছিল, এটা না হয়ে আমরা 15 সিদ্ধান্ত শুনলাম যে 16 তারিখ থেকে কয়লা বন্ধ। এতে আমরা ব্যবসায়ীরা অনেক ক্ষতিগ্রস্ত। আমাদের অনেক এলসি পড়ে আছে, ভাঙ্গা এলসি। এটা নিষেধাজ্ঞার কারণে আজকে সাময়িকভাবে বন্ধ আছে। তবে এই বন্ধের বিষয়টি নিয়ে আমরা এরই মধ্যে ইন্ডিয়ান কাস্টমসের সাথে আলাপ আলোচনা চলছে। আশা করছি খুব সহজে হয়ে যাবে। ব্যবসায়ীরা জানান, কয়লা আমদানির জন্য গতকালও তারা ভারতে এলসি করেছেন। এখন বন্ধ হয়ে যাওয়ায় এলসির ডিউটির টাকায় ক্ষতি হবে তাদের। আমাদের ব্যবসায়ীদের অনেক ক্ষতিগ্রস্ত হবে। আমাদের কেবল গতকালকেই আমরা অনেক লক্ষ লক্ষ টাকার, কোটি কোটি টাকার এলসি করছি, সরকারের রাজস্ব দিছি। কার্পাসগুলা বাকি উপরে আটকে যাবে, বা অনেক লোড গাড়ি আছে বা লোড করাইছে, আমরা পাই নাই। অনেকে আছে নতুন এলসি করছে, কোনো মালই পায় নাই এখন পর্যন্ত। কয়লা আমদানি বন্ধ হয়ে যাওয়ায় বেকার হয়ে পড়েছেন হাজার হাজার কয়লা শ্রমিক। ট্রাক চালকরাও বসে আছেন বেকার। কাজ নাই, বেকার থাকে সারাদিন। আমার গাড়িতে 5-6 জন লোডার থাকে, তারাও অবসর হয়ে যায়, কোনো কাজকর্ম পায় না। প্রতিদিন এই শুল্ক স্টেশন দিয়ে 300-র মতো কয়লার ট্রাক দেশে প্রবেশ করে। কয়লা রপ্তানি বন্ধের প্রতিবাদে ভারতের মেঘালয়ে আন্দোলন করছেন সেখানকার ব্যবসায়ীরা। আব্দুল আহাদ, সময় সংবাদ, তামাবিল স্থলবন্দর, সিলেট। চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাটে তেলের ডিপোর আগুন ফায়ার সার্ভিসের 12টি ইউনিটের 2.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। তবে এর আগেই পুড়ে গেছে তেল ভর্তি বহু ব্যারেল এবং পাশের অন্তত 7টি বসতঘর। পার্থপ্রতিম বিশ্বাসের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। ফায়ার সার্ভিস জানায়, বুধবার দুপুর 1টার দিকে সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকায় জাহাজের পরিত্যক্ত তেলের একটি ডিপোতে হঠাৎ করে আগুন লাগে। মুহূর্তের মধ্যে পুরো ডিপোতে আগুন ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে স্থানীয়রা। পুড়ে যায় তেলের ডিপো সহ আশপাশের অন্তত 7টি বসতঘর। ক্ষতিগ্রস্ত হয় পার্শ্ববর্তী নিটলস মোটরের সার্ভিস সেন্টার। বাইরে দেখতে পাই ধোঁয়া হচ্ছে, অনেক কালো ধোঁয়া, আউট অফ কন্ট্রোল। সো আমরা কি করে সব এসকেপ করে ফেলি, আমাদের যেসব ইকুইপমেন্ট আছে সরাই ফেলি। পুরো শেডটাই জ্বলে গেছে, প্লাস আমাদের সাবস্টেশনটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে, প্লাস পুরো ওয়ারিংটাই জ্বলে গেছে আমাদের সার্ভিস সেন্টারের। ফায়ার সার্ভিসের 12টি ইউনিটের প্রায় 2.5 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অরক্ষিতভাবে যে ডিপুটা করা হয়েছে, এখানে কোনো সিস্টেম, সেফটি, সিকিউরিটি কোনো কিছু মানা হয়নি। সেই অরক্ষিতভাবে ড্রামগুলো রেখেছে, যার পরিপ্রেক্ষিতে যখন সেই ড্রাম একটা থেকে একটা চেঞ্জ করার সময় হয়তোবা কেউ সিগারেট ফেলেছে, অথবা এই ড্রামের চেঞ্জিংয়ের সময় এটা ওভার হিটিংয়ের কারণে আগুনটা লেগে গেছে। ফায়ার সার্ভিস জানায়, অপরিকল্পিতভাবে তেলের ডিপো গড়ে তোলার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। সময় সংবাদ,
চট্টগ্রাম। মুন্সিগঞ্জে মেঘনা নদীতে তেলবাহী ট্যাঙ্কারের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় 20 শ্রমিক নিখোঁজ রয়েছেন। উদ্ধারে কাজ করছেন কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের কর্মীরা। সোমবার রাতে চরঝাপটার কাছে মেঘনা নদীতে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় 34 জন শ্রমিক নিয়ে মাটি বোঝাই ট্রলারটি কুমিল্লার দাউদকান্দি থেকে নারায়ণগঞ্জে যাচ্ছিল। পথে মুন্সিগঞ্জের চরঝাপটা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা তেলবাহী একটি ট্যাঙ্কার ট্রলারটিকে ধাক্কা দিলে মাঝ নদীতেই ডুবে যায়। এই সময় 14 শ্রমিক সাঁতরে তীরে উঠলেও 20 জন নিখোঁজ হন। ঘটনার পর থেকে তাদের উদ্ধারে কাজ করছে নৌ পুলিশ, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিস কর্মীরা। আমরা জানতে পেরেছি যে এখানে 34 জন লোক এই ট্রলারটিতে ছিল, তার মধ্যে 14 জনকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি যে 20 জনের বিষয়ে এখনো পর্যন্ত আমরা ট্রেস করতে পারিনি, তবে আমাদের উদ্ধার কার্যক্রম চলছে। আমরা সম্মিলিতভাবে সবাই চেষ্টা করছি যাতে আমরা ওই ট্রলারটি জায়গাটি নির্ধারণ করে ট্রলারটি যাতে উদ্ধার করতে পারি। চট্টগ্রামে কাভার্ড ভ্যান চাপায় প্রাণ গেল এক কলেজ শিক্ষার্থীর। সকালে কলেজে যাওয়ার পথে তাকে পেছন থেকে চাপা দেয় কাভার্ড ভ্যান। দুর্ঘটনার পরই চালক জসিমকে আটক করে পুলিশ। চালকের শাস্তি দাবি করেছেন সহপাঠী ও স্বজনরা। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। কলেজ শিক্ষার্থী সুমা বড়ুয়াকে হারিয়ে এভাবেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এসে কান্নায় ভেঙে পড়েন তার স্বজনরা। আহাজারিতে ভারী হয়ে ওঠে আশেপাশের পরিবেশ। বুধবার সকালে ঘর থেকে বের হয়ে নগরী সিটি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী সুমা বড়ুয়া কলেজে যাচ্ছিলেন। নগরীর কোতোয়ালি মোড়ে পিছন থেকে একটি কাভার্ড ভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় সুমার। এ ঘটনায় বিচারের দাবি করেছেন তার সহপাঠী ও স্বজনরা। কলেজে যাচ্ছিল, সিটি কলেজ, সকালে বেরিয়েছে। বাস থেকে নামার পরে কাভার্ড ভ্যান নাকি মানে পুলিশের উদ্ধৃতি দিয়ে আর কি বলতেছে, পুলিশে বলতেছে মানে কাভার্ড ভ্যানে ইয়া করতেছে। ঘাতক গাড়িটি জব্দের পাশাপাশি চালক জসিমকে আটক করেছে পুলিশ। আমরা তৎক্ষণাৎ সাধারণ মানুষের সহায়তায় ড্রাইভার এবং ওই ভেহিকেলটা আমরা আটক করতে সক্ষম হয়েছি এবং এই বিষয়ে আইনগত যা যা করার সবকিছু আমরা করছি। সুমার বাড়ি নগরীর বহাদ্দাহাটের বাস সিগন্যাল এলাকায়। 3 বোনের মধ্যে ছোট সে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। নড়াইল ও সাতক্ষীরায় গুলিতে 2 জন নিহত হয়েছে। পুলিশের দাবি বন্দুকযুদ্ধে নিহতরা সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। পুলিশ জানায় মঙ্গলবার রাতে নড়াইল সদর থেকে বিদেশি পিস্তল সহ রুম্মানকে আটক করা হয়। পরে তাকে নিয়ে কারারবিল এলাকায় অভিযানে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে তার সহযোগীরা। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় উভয় পক্ষের গোলাগুলিতে রোমিও নামে এক শীর্ষ সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়। তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। গতরাতে সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়া এলাকায় 2 দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলি হচ্ছে এমন খবরে সেখানে যায় পুলিশ। উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে তুলু নামে এক মাদক ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে জানায় পুলিশ। মাদারীপুরে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এক এসএসসি পরীক্ষার্থীকে ধারালো অস্ত্রের আঘাতে কুপিয়ে জখমের ঘটনায় মামলা হয়েছে। সকালে আহত শিক্ষার্থীর মা মাহিনুর বেগম বাদী হয়ে সামন ও রোমন সহ 8 জনের নাম উল্লেখ করে কালকিনি থানায় মামলা করেন। এদিকে আহত শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় গতকাল স্কুলে যাওয়ার পথে কালকিনি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীর ওপর দলবল নিয়ে হামলা চালায় সামন। এ সময় ধারালো অস্ত্র দিয়ে মাথায় ও পেটে আঘাত করে পালিয়ে যায় তারা। আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা। মেয়ের প্রতি যে নির্যাতনের হয়েছে সেটাই মামলা এজাহার দিয়েছে, মামলা রেকর্ড হয়েছে। আমরা আসামি ধরার ব্যাপারে তৎপর এবং কঠোরভাবে আইনের আওতায় আনা হবে, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
পর্যটন মৌসুমে পর্যটকদের হয়রানি রোধে মাঠে নেমেছে কক্সবাজার জেলা প্রশাসন। বুধবার সৈকত এলাকায় অভিযান চালিয়ে অতিরিক্ত ভাড়া আদায় ও পচাবাসী খাবার রাখার দায়ে 25টি হোটেল, রিসর্ট ও রেস্টুরেন্টকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পর্যটকদের অভিযোগ, পর্যটন মৌসুমে কক্সবাজার এসে তাদের নানাভাবে হয়রানির শিকার হতে হয়। এদিকে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন। সুজাউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে রিপোর্ট। পর্যটন নগরী কক্সবাজার। শীত মৌসুম আসলে এখানে প্রতিদিনই ছুটে আসেন হাজার হাজার পর্যটক, আর তাদের থাকার ও খাবারের জন্য গড়ে উঠেছে 4 শতাধিক হোটেল, মোটেল, রিসোর্ট ও 2 শতাধিক রেস্টুরেন্ট। কিন্তু পর্যটন মৌসুম আসলেই বেপরোয়া হয়ে ওঠে এসব হোটেল, মোটেল, রিসোর্ট ও রেস্টুরেন্টগুলো। অতিরিক্ত ভাড়া আদায় সহ রয়েছে নানা অভিযোগ। সরকার নির্ধারিত কোনো মেনু নাই, যার কারণে বার্গেনিংটা আমাদের করতে হচ্ছে। হোটেল ভাড়া নিতেছে, যে জায়গায় 1800 টাকা ভাড়া, এই জায়গায় 3000 টাকা নিতেছে। আমরা টুরিস্ট, আমরা ঘুরতে আসি, কারণ ওরা আমাদেরকে দেখেই যা পারে নিয়ে নেয়। এসব অভিযোগের প্রেক্ষিতে প্রশাসনের 3টি টিম সৈকতের নিরিবিলি, সুগন্ধা ও কলাতলি পয়েন্টে অভিযান চালায়। অতিরিক্ত ভাড়া আদায় করায় 15টি হোটেল ও রিসোর্ট এবং অস্বাস্থ্যকর ও পচাবাসী খাবার রাখার দায়ে 10টি রেস্টুরেন্টে জরিমানা করা হয়। পর্যটন মৌসুমে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়। পর্যটকরা যেখানে থাকছেন তাদের মূল্য তালিকা প্রদর্শন করা নাই। রেস্টুরেন্ট যেগুলো রয়েছে অস্বাস্থ্যকর পরিবেশে তারা খাবার পরিবেশন করছেন। একই সাথে আমরা অভিযোগ পেয়েছি যে অনেকগুলো হোটেল যারা অতিরিক্ত ভাড়া আদায় করছেন সেগুলোতেও আমরা মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা আদায় করেছি। জেলা প্রশাসনের দেয়া তথ্য মতে অভিযানের প্রথম দিন জরিমানা আদায় করা হয়েছে 2,45,000 টাকা এবং আটক করা হয়েছে একজনকে। সময় সংবাদ, কক্সবাজার। বাংলার সময় আরো থাকছে। শিক্ষক ও শিক্ষার্থীদের আন্দোলনে অচল হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা, সমাধানের চেষ্টায় কর্তৃপক্ষ। কক্সবাজারে দ্রুত গতিতে এগিয়ে চলছে দেশের সর্ববৃহৎ আশ্রয়ণ প্রকল্পের কাজ। এখানে আশ্রয় পাবেন 1991 সালে ভয়াবহ ঘূর্ণিঝড়ে উদ্বাস্তু হওয়া 4,500 পরিবার। শুধু আশ্রয় নয়, আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে প্রকল্প এলাকায় কর্মসংস্থানের ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। সুজাউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে আরও একটি রিপোর্ট। 1991 সালের ভয়াবহ ঘূর্ণিঝড়ে উদ্বাস্তু হয় কক্সবাজারি কুতুবদিয়া উপজেলার হাজার হাজার মানুষ, যাদের মধ্যে অনেকেই ঘরবাড়ি হারিয়ে আশ্রয় নেয় কক্সবাজার বিমানবন্দর সংলগ্ন নাজিরা টেক কুতুবদিয়া পাড়া ও সমিতি পাড়ায়। কিন্তু বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে আশপাশের সরকারি খাস জমিতে বসবাসরত উদ্বাস্তু বাসিন্দাদের স্থানান্তরের উদ্যোগ নেয় প্রশাসন। 2016 সালে প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে বাঁকখালী নদীর পাশে প্রায় 254 একর জমিতে নেওয়া হয় খুরুশকুল বিশেষ আশ্রয়ণ প্রকল্পের উদ্যোগ। 2017 সালের মার্চে কার্যাদেশের পর বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক দ্রুত এগিয়ে চলছে এই প্রকল্পের কাজ। ইতোমধ্যে মাটি ভরা টেকসই বেড়িবাঁধ নির্মাণের পর এখন শেষ হওয়ার পথে প্রথম পর্বের 10টি ভবনের নির্মাণ কাজ, যেখানে আশ্রয় পাবে 320টি পরিবার। ড্রেনেজ, ইলেকট্রিসিটি, আর হলো ইন্টারনাল রোড, আর হলো ওয়াটার সাপ্লাই, এই কাজগুলো বাকি আছে। ঠিকানা পাবার আশায় খুশি হলেও উদ্বাস্তু এসব মানুষের চাওয়া তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা। মাঝে মাঝে ওই বৃষ্টির জন্য, পানির জন্য সমস্যা হয়, মাঝে মাঝে এরকমই আর অবস্থায় আমরা অবস্থান করতেছি। এখানে যখন আমাদের পুনর্বাসন করা হবে সেখানে যেন আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়। এ অবস্থায় উদ্বাস্তু মানুষগুলোকে স্থায়ীভাবে বসবাসের ব্যবস্থার পাশাপাশি আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে প্রকল্প এলাকায় কর্মসংস্থানের সুযোগ তৈরির আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসন। শুটকি প্রসেসিং ইউনিট করা কিংবা মার্কেটিং এর ব্যবস্থা করা, এই যে পর্যটকদের যাওয়া, এই সকল বিষয় যখন চালু হবে তখন তাদের কর্মসংস্থানের কোনো অভাব হবে না। খুরুশকুল বিশেষ আশ্রয়ণ প্রকল্পে থাকছে 5ম তলা বিশিষ্ট 139টি ভবন ও 10 তলা বিশিষ্ট একটি টাওয়ার। আগামী ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এটি উদ্বোধনের কথা রয়েছে। সময় সংবাদ, কক্সবাজার। দেশে বর্তমানে 13,60,000 টন খাদ্য মজুদ রয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। সকালে নওগাঁয় জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে একথা জানান তিনি। সারা দেশে বেশ কয়েকটি খাদ্য গুদাম নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী। 13,60,000 মেট্রিক টন আমাদের মজুদ আছে, মজুদের ঘাটতি নেই, আমাদের কোনো ঘাটতি নাই। এখনো প্রকিউরমেন্ট চলছে। সারা দেশে আমাদের খাদ্যের সংরক্ষণের জন্য পরিকল্পনা আছে এবং কাজ, মানে এটা অনগোয়িং প্রজেক্ট, কাজ চলছেও।
মৎস্য ও প্রাণী সম্পদ বিভাগের উন্নয়নে 4.5 কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু। সকালে নেত্রকোনায় একটি অনুষ্ঠানে তিনি একথা বলেন। 4.5 কোটি টাকার প্রজেক্ট আসতেছে আমার এই মন্ত্রণালয়ে। তখন আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে আমরা দিব চেষ্টা করতেছি। নেত্রকোনা আমরা একটা মাছ গবেষণাগার করার জন্য, এটা নিয়ে আমার প্রাথমিক কথা হয়েছে। হাওরের যে ছোট মাছ ধ্বংস হয়ে যাচ্ছে সেগুলিকে আমরা কিভাবে রক্ষা করতে পারি। একদিকে শিক্ষার্থী, অপরদিকে সহকারী অধ্যাপকদের আন্দোলনের মুখে দিনাজপুরে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থায় চরম অচলাবস্থার সৃষ্টি হয়েছে। সেশন জটে পড়েছে বিশ্ববিদ্যালয়ের 8টি ফ্যাকাল্টি। অনিশ্চয়তা দেখা দিয়েছে 20 জানুয়ারি প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা নিয়ে। গোলাম নবী দুলালের পাঠানো তথ্য ও মনজিদ আলম শিমুলের তোলা ছবি নিয়ে রিপোর্ট। দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বেতন বৈষম্যের প্রতিবাদ জানাতে গিয়ে আন্দোলনরত সহকারী অধ্যাপকরা গত 14 নভেম্বর একদল ছাত্রের হাতে লাঞ্ছিত হন। শিক্ষকরা দোষীদের বিচারের দাবিতে পরের দিন থেকে প্রতীকী অনশনের পাশাপাশি ক্লাস ও পরীক্ষা বর্জন শুরু করেন। এ অবস্থায় সেশন জটের হাত থেকে মুক্তি পেতে ক্ষুব্ধ শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষা চালুর দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেয়। গত 12 নভেম্বর ফাইনাল পরীক্ষা শেষ করলেও এখন পর্যন্ত আমাদের 3টা ল্যাব বাকি আছে, যার জন্য আমরা পরবর্তী সেমিস্টারে উঠতে পারতেছি না। 6 বছর আমাদের রানিং চলতেছে, এর বেশি আমরা আর কতদিন থাকবো? আমরা কোনো চাকরির পরীক্ষাতেও অ্যাপ্লাই করতে পারছি না, শুধুমাত্র আমাদের এই 3-4টা পরীক্ষা আটকে থাকার জন্য। প্রশাসন কোনো ব্যবস্থা নিতে পারে নাই, এখনো কোনো সমাধান হয় না। দাবি হচ্ছে যে আমাদের যে ক্লাস পরীক্ষাগুলো বন্ধ আছে সেগুলো হচ্ছে চালু করা। এদিকে একাডেমিক কাউন্সিলের বৈঠক শেষে আন্দোলনরত শিক্ষকরা জানিয়েছেন বৈঠকে শিক্ষকদের দাবির বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। আমাদের দাবি নিয়ে কোনো আলোচনাই হয়নি, ওনার কথা ক্লাসে ফিরে আসে, আলোচনা পরে হবে। গত 14 নভেম্বর এবং 29 নভেম্বরের 2টি অনাকাঙ্ক্ষিত ঘটনা উদ্দেশ্য প্রণোদিত মনোভাব পরিত্যাগ করে নিরপেক্ষ বিচার প্রক্রিয়া অবলম্বন করে বিচার কার্য শুরু না করবেন ততক্ষণ পর্যন্ত প্রগতিশীল শিক্ষক ফোরাম সহ 57 জন শিক্ষক ক্লাস কার্যক্রমে অংশগ্রহণ করবে না। এদিকে বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়নি এমন কথা প্রত্যাখ্যান করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জানিয়েছেন উপাচার্য সমস্যা সমাধানের পথ বের করবেন। যারা আন্দোলনকারী তারা যদি এগ্রি করে তো আমাদের তো আপত্তি নেই, আমরা ক্লাসে যাব। উনি বসে ওনার মতো করে কি সিদ্ধান্ত দেয়, যে এমন সিদ্ধান্ত যদি ওনাদেরকে স্যাটিসফাই করে তাহলে ইনস্ট্যান্টলি সমাধান হলো। 1999 সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী 10,500 রয়েছে 3 শতাধিক বিদেশি শিক্ষার্থীও। সময় সংবাদ, দিনাজপুর। ঘন কুয়াশা আর কনকনে শীতে বিপর্যস্ত উত্তরাঞ্চল সহ বিভিন্ন জেলার জনজীবন। শীত উপেক্ষা করেই কাজের সন্ধানে বের হচ্ছেন খেটে খাওয়া মানুষ। চুয়াডাঙ্গায় আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা 6.1 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। শীতের তীব্রতা বেড়েছে চুয়াডাঙ্গায়। হাড় কাঁপানো কনকনে ঠান্ডায় হতদরিদ্র খেটে খাওয়া মানুষের দুর্ভোগ সবচেয়ে বেশি। আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন তারা। এদিকে শীতের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা। জেলার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে 1/2 শতাধিক রোগী। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা 6.1 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। শীত পড়বে কি চুয়াডাঙ্গায়, ঠান্ডা পড়ছে, কোনো কম্বলের ব্যবস্থাও পাচ্ছি না। আমরা খুব কষ্টে আছি, পড়াশোনা করতে সকালে স্কুলে যেতে খুব কষ্ট আছে। এত পরিমাণের শীত পড়ছে চুয়াডাঙ্গা জেলায়। পঞ্চগড়ে কনকনে ঠান্ডায় প্রয়োজন ছাড়া ঘর হতে বের হচ্ছেন না কেউ। কুয়াশার কারণে দিনের বেলায় হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। শীত বস্ত্রের অভাবে বিপাকে পড়েছেন দরিদ্ররা। ঠাকুরগাঁওয়ে গত কয়েকদিন ধরে বেড়েই চলেছে শীতের তীব্রতা। বেলা বাড়লেও ঘন কুয়াশায় ঢাকা পড়েছে চারদিক। এরপরও শীত উপেক্ষা করে কাজে বের হতে হচ্ছে খেটে খাওয়া মানুষকে। আবার হঠাৎ করে দেখি যে গতকালকে তুলনামূলকভাবে শীত আজকে খুব বেশি। বিশেষ করে যাদের বয়স্ক মানুষ তারে খুব সমস্যা। শীতে গাড়ি চালাইতে পারতেছি না, ঘর থেকে বাইরে হওয়া যায় না। নওগাঁয় কনকনে ঠান্ডায় বিপর্যস্ত স্বাভাবিক জীবনযাত্রা। বেলা বাড়লেও সূর্যের দেখা মেলে না। এছাড়া দিনাজপুর, লালমনিরহাট সহ বিভিন্ন জেলায় শীতের তীব্রতা বেড়েছে। রওজায়ে জাবিদ ঐশী, সময় সংবাদ।
খেজুরের রস আহরণ, গুড় ও পাটালি তৈরি কাজে ব্যস্ত সময় পার করছেন যশোরের গাছিরা। দেশব্যাপী যশোরের নলেন গুড় ও পাটালির সুনাম থাকলেও কিছু অসাধু ব্যবসায়ীর কারণে তা ম্লান হতে চলেছে। এ অবস্থায় অনলাইন বাজার ব্যবস্থা চালুর মাধ্যমে জেলার গুড়ের সুনাম ও বাজার রক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। যশোর প্রতিনিধি জুয়েল মৃধার তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে প্রতিবেদন। নলেন গুড়, পাটালি ও ঝোলা গুড়ের জন্য বিখ্যাত যশোরের খাজুরা, তেজরোল, এনায়েতপুর, লেবুতলা, পান্তাপাড়া, যাদবপুর, গোবরা, জহুরপুর, মাঝিলি, মথুরাপুর, তেলকুপ, মির্জাপুর। এসব এলাকার বিস্তৃত জমি জুড়ে সারি সারি খেজুর গাছ। কার্তিক মাস শুরুর সাথে সাথেই খেজুর গাছ ছেঁটে রস সংগ্রহ ও গুড় তৈরির প্রস্তুতি নিতে শুরু করেন এই অঞ্চলের কৃষকরা। কারণ শীত মৌসুমে এই অঞ্চলের কৃষকদের অন্যতম আয়ের উৎস এটি। গাছ ছিল অনেক, বহুত গাছ মাইরে ফেলানো হয়েছে বাড়ি করতে যেয়ে, এখন আছে 40টা মতন। ভোরবেলায় গাছ পেড়ে নিয়ে আসলাম, নিয়ে আসি এখন রস জ্বালাই আপনার এই গুড় তৈরি করে আবার যাদের অর্ডার আছে ওনাদেরকে দিতে হবে। 3 থেকে 3.5 মাস এটা চলে আর কি। আর এই সময়টা আমাদের জন্য খুবই ব্যস্ততার সময় আর কি। দেশব্যাপী যশোরের গুড়ের সুনাম থাকলেও কিছু অসাধু ব্যবসায়ীর কারণে তা ক্ষতিগ্রস্ত হচ্ছে। খাজুরা এলাকা হলে গুড়ের জন্য বিখ্যাত, টোটাল বাংলাদেশ সহ অন্য দেশও এই এলাকার গুড় পাটালি যায়। গুড়ি হালকা চিনি দেওয়া পড়ে, আমরা ন্যায্য দাম পাই না বলে আমাদের কাছে কোনো ইসিরা আসে না। তবে সুনাম রক্ষায় স্থানীয়ভাবে এবং অনলাইন বাজার ব্যবস্থা চালুর মাধ্যমে উদ্যোগ নেওয়া হয়েছে। ঐতিহ্যবাহী যশোরের খেজুরের গুড় পাটালি যাতে সারা দেশের মানুষ ঘরে বসেই পেতে পারে, এই কারণে আমরা এই কেনারহাটের যাত্রা শুরু করেছি। এই কার্যক্রমটা শুরু হয়েছে শীত মৌসুমে, এখনো পর্যন্ত ফিডব্যাক খুবই ভালো। ক্রেতারা আমাদেরকে বিশ্বাস করছেন এবং আমরা পর্যাপ্ত অর্ডার পাচ্ছি। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় বসতবাড়ি ও বাগান মিলিয়ে প্রায় 723 হেক্টর জমিতে 10.5 লাখ খেজুরের গাছ আছে। এর মধ্যে প্রায় 7 লাখ গাছ থেকে রস আহরণ করা হয়। সময় সংবাদ, যশোর। নির্বাচন নিয়ে টিআইবির প্রতিবেদন উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন আহমেদ। বিকেলে নীলফামারী জেলা নির্বাচন অফিস পরিদর্শন করে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। 30 তারিখ নির্বাচনের পরে হঠাৎ করে এই ধরনের একটি রিপোর্ট এনে এটা নির্বাচন কমিশনকে এবং সরকারকে অপ্রস্তুত রাখা, এটা তাদের আমি মনে করি এটা উদ্দেশ্য প্রণোদিত। একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হয়েছে উল্লেখ করে পরিবেশ ও বন মন্ত্রী মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, পুনর্নির্বাচনের দাবি অবান্তর। বিকেলে মৌলভীবাজারে বড়লেখা উপজেলায় একটি অনুষ্ঠানে কথা বলেন তিনি। অবাধ এবং সুষ্ঠু পরিবেশ হয়েছে, সকল দলের অংশগ্রহণে নির্বাচন হয়েছে, সেখানে আবার নির্বাচনের প্রশ্নই উঠে না, কাজেই এটা অবান্তর প্রশ্ন। কাজেই আমরা মনে করি এই মুহূর্তে নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন উঠলে সেটা জাতি গ্রহণ করবে না। সংসদ নির্বাচনের পর ব্রাহ্মণবাড়িয়ায় এবার প্রতিটি উপজেলায় নির্বাচনী হওয়া বইতে শুরু করেছে। এই উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যেও বিরাজ করছে চাঙাভাগ। ভোটাররা বলছেন এলাকার উন্নয়নে কাজ করবে এমন ব্যক্তিকেই চেয়ারম্যান নির্বাচিত করবেন তারা। আমরা আসন্ন উপজেলা নির্বাচনে এমন একজন প্রার্থীকে দেখতে চাই যিনি সৎ, যোগ্য এবং দেশের জন্য, সমাজের জন্য সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে কাজ করবে। ভোটার হিসেবে অবশ্যই একজন সৎ এবং বিতর্কহীন একজন প্রার্থীকে আমরা চাই, যারা জনগণের সাথে থেকে বিশেষ করে স্থানীয় সরকারের কাজ করবে, উন্নয়ন থেকে শুরু করে সকল ধরনের কাজে তারা ভূমিকা রাখবে। প্রার্থীকে অবশ্যই মুক্তিযুদ্ধের চেতনার হতে হবে, তার মধ্যে দেশপ্রেম থাকতে হবে। প্রত্যেক রাজনৈতিক দল যাচাই বাছাই করি একদম তৃণমূলের মতামত নিয়ে প্রার্থী দিবেন, এটাই আমরা আশা করছি। আমাদের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে, সেরকম প্রার্থী আমরা চাই। আসন্ন উপজেলা নির্বাচন নিয়ে সরগরম হয়ে উঠেছে ব্রাহ্মণবাড়িয়ার পাড়া, মহল্লা ও চায়ের দোকানের আড্ডা। সেই খবর জানাতে এই মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়া সদরের ভাষা চত্বর এলাকায় আছেন রিপোর্টার উজ্জ্বল চক্রবর্তী। সরাসরি যোগ দিচ্ছে তার সঙ্গে উজ্জ্বল। রাজু, আপনি জানেন গত কয়েকদিন আগে মাত্র একাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হলো। সেই নির্বাচনের পরপরই কিন্তু উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণার খবরে ইতিমধ্যে কিন্তু গ্রামগঞ্জের বিশেষ করে চায়ের দোকান থেকে ধরে প্রতিটি পাড়া মহল্লার অলিগলিতে কিন্তু উপজেলা নির্বাচনের হাওয়া
বইছে। এই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যে বিভিন্ন এলাকায় কিন্তু উপজেলার নির্বাচনে যে প্রার্থীরা কিন্তু তাদের প্রচার প্রচারণা প্রস্তুতি নিচ্ছেন। সার্বিক অর্থে উপজেলা নির্বাচন সামনে যেন একটা সরগরম নির্বাচন হবে সেটাই এখানকার আসলে আপাতত দৃষ্টিতে আমরা দেখতে পাচ্ছি। এখানে উপজেলা নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে আমার পাশে কয়েকজন ভোটার আছেন, আমরা আজকে তাদের কাছে জানতে যাব সার্বিক অর্থে তাদের আগামী প্রত্যাশার কথা উপজেলা নির্বাচন নিয়ে। তো আসলে আমরা যে আগামীতে যে আসন্ন নির্বাচন আসছে উপজেলা নির্বাচন, সেই নির্বাচনে আপনারা মানে কোন ধরনের প্রার্থী চাচ্ছেন আপনারা? ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে সময় টিভিকে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য। আসলে বাংলাদেশের মানুষ সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ইমেজে এখনও মানুষ আছে, এখন মানুষ নির্বাচনের ইমেজে আসছে উপজেলা পরিষদ নির্বাচন। এই নির্বাচনে আমি এই এলাকার ভোটার হিসাবে এমন একজন জনপ্রতিনিধি আশা করছি যিনি হবে জনবান্ধব, শিক্ষাবান্ধব, মাদকমুক্ত সমাজ গড়তে যিনি সর্বদা কাজ করবেন, এরকম জনবান্ধব আমরা আশা করছি। যেমন মনে করেন আমরা আরও আশা করছি এমন একজন জনবান্ধব আসবে যিনি এই এলাকার রুটঘাট নিয়ে কাজ করবে, যে যানজট নিয়ে কাজ করবে, এরকম একজন জনবান্ধব আমরা আশা করছি। আমাদের এই এলাকায় অবহেলিত এলাকা বলা যাচ্ছে না, তারপরও আমরা চাচ্ছি এখানে অনেক মানুষ লেখাপড়া থেকে বিচ্ছিন্ন হয়ে আছে, যারা সম্পূর্ণ সুযোগ সুবিধা পাচ্ছে না, এরকম মানুষদেরকে নিয়ে কাজ করবে, এরকম একজন জনবান্ধব আমরা আশা করছি। ধন্যবাদ আপনাকে। আমরা একটু আপনার কাছে জানতে চাচ্ছি যে ব্রাহ্মণবাড়িয়াতে অনেক দিন এখনও পিছিয়ে আছে, বিশেষ করে এখনও পর্যন্ত একটা পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয় না, এখানকার জনগণের দাবি হচ্ছে, আমরা তাদের সাথে কথা বলে ভোটারদের সাথে কথা বলে সে বিষয়টা আমরা জানতে পেরেছি। আপনার কাছে কি মনে হয়? আসলে ব্রাহ্মণবাড়িয়া এমন একটা জেলা, বাংলাদেশের অনেক সেক্টরই ব্রাহ্মণবাড়িয়ার অবদান আছে। তিতাস গ্যাস এবং আপনার সার কারখানা এবং বিদ্যুৎ সব দিকেই বাংলাদেশকে মোটামুটি একটা গুরুত্বপূর্ণ জেলা হিসেবে বলা যায়। এই হিসাবে ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে একটি মেডিকেল কলেজ এবং বিশ্ববিদ্যালয় অবশ্যই দরকার। ইমার্জেন্সিতে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে অনেক সুবিধা পাওয়া যায়, কিন্তু অনেক সময় দেখা যায় সিরিয়াস অনেক রোগীর জন্য দেখা যায় ঢাকায় যাওয়া লাগে। এবং গতকালের কথাই আপনি ধরুন, 5 জন বরযাত্রী সহ একটা অ্যাক্সিডেন্ট করেছিল, 5 জন মৃত, এর মধ্যে একজনকে এয়ার অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়েছে ঢাকা। তো সবার তো আর ওইরকম সাধ্য নাই যে এয়ার অ্যাম্বুলেন্স করে ঢাকায় নিয়ে যাওয়া। সো যদি একটা মেডিকেল কলেজ এবং বিশ্ববিদ্যালয় ব্রাহ্মণবাড়িয়া হই, তাহলে মনে হয় আমরা একটু উন্নতি করতে পারবো আর কি। আর আমাদের শিক্ষার্থী যারা আছে তারা মনে হয় একটু অগ্রসর হতে পারবে, এই আশা ব্যক্ত করছি আমি। আসন্ন যে উপজেলা নির্বাচন আছে, ওই যারা প্রার্থী হবেন এবং বিজয়ী হবেন তাদের কাছে আর কি। আচ্ছা, আমরা একজন নতুন ভোটার আছে, সে সামনে যে আসন্ন উপজেলা নির্বাচন আসছে, আপনার কি নতুন ভোটার হিসেবে কি প্রত্যাশা কি তাদের কাছে? একজন নতুন ভোটার হিসেবে আমার অবশ্যই উপজেলা আসন্ন যে প্রার্থী থাকবে তার কাছে চাওয়া থাকবে যেন আমাদের ভোট আমরা শান্তিপূর্ণভাবে গিয়ে দিতে পারি এবং একটা সুষ্ঠু নির্বাচন হয়, এবং আমাদের ব্রাহ্মণবাড়িয়া যেভাবে উন্নয়ন দরকার সেই উন্নয়ন যেন তিনি করতে পারেন, এবং নির্বাচনের আগে যে ওয়াদাগুলো তিনি করবেন আমাদের কাছে, জনসাধারণের কাছে, যেন নির্বাচিত হওয়ার পর সেই ওয়াদাগুলো যেন অবশ্যই তিনি রক্ষা করতে পারেন, এবং সৎ এমন একজন প্রার্থী আমরা কামনা করছি, প্রত্যাশা করছি এটাই, যেন আমরা সুষ্ঠুভাবে আমরা আমাদের ভোট প্রদান করতে পারি। এটাই নতুন ভোটার হিসাবে আমার প্রার্থীর কাছে প্রত্যাশা। আমরা একজন আছেন, আপনার কাছে জানতে যাবো যে আপনি কোন ধরনের প্রার্থী যান বা আপনার কোনো প্রত্যাশা আছে কিনা যারা নির্বাচন? ধন্যবাদ। আসন্ন উপজেলা নির্বাচনে আমি এমন একজন প্রার্থী চাই যে যেন সৎ হবে, যোগ্য এবং জনবান্ধব হবে, যে সমাজে সবাইকে নিয়ে কাজ করবে, আমাদের সাধারণ মানুষকে নিয়ে কাজ করবে। আর সবচেয়ে বড় ব্যাপার হয়েছে যে আমরা নারীরা পিছিয়ে আছি, আমাদেরকে নারীদেরকে নিয়ে কাজ করতে হবে, আমাদেরকে একটু যেমন রাস্তায় বের হলে অনেক সমস্যায় ওগুলা দেখতে হবে। এই প্রত্যাশা রাখতেছি আমি যে নির্বাচিত হয়ে আসবে ওনার কাছে। আমরা আবারও আপনার কাছে ফিরে আসছি যে এই যে নির্বাচনে আপনারা আপনি বলেছেন যে সৎযোগ্য, কোন ধরনের সৎযোগ্য আপনার কোনটাকে বোঝাতে চেষ্টা করছেন? আমরা চাচ্ছি আসলে এমন একজন প্রার্থী আসুক, প্রার্থী নিজে যোগ্য প্রার্থী হতে হবে, সৎ হতে হবে। নিজে যদি সৎ এবং ব্যক্তিত্ব সম্পন্ন প্রার্থী না হয় তাহলে সাধারণ মানুষ তার কাছ থেকে একজন সৎ সুনাগরিক আচরণ পাবো এমনটা আশা করতে পারবো না। তো রাজু, আপনি শুনছিলেন তো উপজেলার নির্বাচন যেন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত সরগরম হয় এবং সকল দলের অংশগ্রহণ হয়, এখানকার ভোটাররা কিন্তু তাই প্রত্যাশা করেছেন। তো এই ছিল ব্রাহ্মণবাড়িয়ার সর্বশেষ আমার কাছে। ব্রাহ্মণবাড়িয়া থেকে আসন্ন উপজেলা নির্বাচনে সাধারণ ভোটারদের প্রত্যাশা নিয়ে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী উজ্জ্বল চক্রবর্তী।
সিরাজগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নেতা এম মনসুর আলীর 101তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। সকালে জেলা প্রশাসনের আয়োজনে শহরের এম মনসুর আলী অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। জেলা প্রশাসনের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়। পরে বঙ্গবন্ধু এবং শহীদ এম মনসুর আলীর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। পর্যটন শিল্পের বিকাশে ঝালকাঠিতে গেস্ট হাউস নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। দুপুরে সদরের পেয়ারা গ্রাম খ্যাত ভীমরুলিতে ভিত্তিপ্রস্তর স্থাপনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঝালকাঠি 2 আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু। এ সময় তিনি জানান, ভাসমান পেয়ারা বাগান বিদেশি পর্যটকদের কাছেও আকর্ষণীয় হয়ে উঠেছে। প্রতি বছর দেশি বিদেশি পর্যটকরা আসেন ভাসমান পেয়ারার বাজার দেখতে। তাই এটি পর্যটন এলাকা হিসেবে গড়ার জন্য আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন গেস্ট হাউস নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এটাকে একটি পর্যটন কেন্দ্রে রূপান্তরিত করবার প্রাথমিক পদক্ষেপ হিসাবে কতগুলি কার্যক্রম গ্রহণ করা হয়েছে এবং এই পরিকল্পনা নিয়ে আপনারা আন্তর্জাতিকভাবে বিদেশিদের কাছে একটা পরিচিতি লাভ করবেন। আপনাদের এই জায়গাটা একটা পরিচিতি লাভ হবে। নারীদের পড়ানো নিয়ে হেফাজতে ইসলামের আমির আহমদ শফির বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে জেলা বাম গণতান্ত্রিক নারী সংগঠন। দুপুরে শহরের ট্রাফিক মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন সংগঠনের নেতাকর্মীরা। পরে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রেলগেট সংলগ্ন নারী মুক্তি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এ সময় নারী শিক্ষা নিয়ে সম্প্রতি হেফাজতে ইসলামের আমির আহমদ শফির বক্তব্যের নিন্দা জানান বক্তারা। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। 1 বছরের নিচে ও 65 বছরের বেশি বয়সী নাগরিকদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা দেবে সরকার। সিন্ডিকেট ভেঙে সর্বোচ্চ সেবা নিশ্চিতের আশ্বাস। জনগণের অভূতপূর্ব রায় যারা প্রত্যাখ্যান করে তাদের উচিত দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া, বললেন ওবায়দুল কাদের। নির্বাচন নিয়ে টিআইবির প্রতিবেদন মন গড়া, মন্তব্য তথ্যমন্ত্রীর। মার্চে চালু হচ্ছে কলকাতা, ঢাকা, গুয়াহাটি যাত্রীবাহী জাহাজ চলাচল। দুদেশের পর্যটন ও অর্থনীতিতে নতুন সম্ভাবনা, নৌবন্দরগুলো ঢেলে সাজানোর উদ্যোগ। পূর্ব ঘোষণা ছাড়াই 19 ফেব্রুয়ারি পর্যন্ত তামাবিল দিয়ে কয়লা রপ্তানি বন্ধ রেখেছে ভারত। শ্রমিকরা বেকার। একদিনে টন প্রতি দাম বেড়েছে 1,500 টাকা। এবং 2.5 ঘন্টার চেষ্টায় সীতাকুণ্ডের ফৌজদারহাটে তেলের ডিপোর আগুন নিয়ন্ত্রণে। তেল ভর্তি বহু ব্যারেলের পাশাপাশি পুড়ে গেছে পাশের 7টি বসতঘর। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতেও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।